তো আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে একদম ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ একটা অ্যাড ক্যাম্পেনিং করে কিভাবে আমি পেমেন্ট পর্যন্ত বা প্রোডাক্টটাকে সেলস পর্যন্ত এক্সিকিউট করব বা কীভাবে অ্যাড ক্যাম্পেনিং থেকে রেভিনিউ জেনারেট করব, তার পুরো ব্লক ডায়াগ্রাম এটা। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা স্টেপসকে ভালো করে বোঝা এবং সেই স্টেপসগুলোকে এক্সিকিউট করা। আমরা যদি কোনো একটা স্টেপসে ল্যাকিং করে যাই তাহলে কিন্তু আমাদের যে সাইকেলটা, এই পুরো স্ট্রাকচারটা কোথাও যদি একটু কোনো একটা স্টেপস যদি ভুলভাল থাকে বা কোনো একটা জায়গায় দুর্বল থাকে তাহলে কিন্তু আমাদের যে ক্যাম্পেনিং বা ফেসবুক অ্যাড মার্কেটিং যেখানে আমি ইনভেস্ট করে রেভিনিউ জেনারেট করতে চাইছি সেটা কিন্তু হবে না। তাই জিনিসটা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝতে পেরেছো যে 8টা ক্লাস হওয়ার পর যে প্রত্যেকটা পয়েন্ট কত গুরুত্বপূর্ণ, কত সূক্ষ্ম বিচার করে আমাদেরকে পা ফেলতে হয়, ভাবতে হয়। আজকে আমি যেখান থেকে শুরু করব সেখান থেকে সেটা হচ্ছে আমার অলরেডি অ্যাড ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাডটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, অর্থাৎ ফেসবুকে আমি প্রমোট করে দিয়েছি বা অ্যাড ক্যাম্পেনিং করে দিয়েছি এবং তোমাদের মোবাইল স্ক্রিনে সেই অ্যাডটা আসছে। যেমন তোমরা আজকে দেখলে তোমাদের গ্রুপ অ্যাক্টিভিটি যেটা করেছো সেখানে দেখলে যে প্রত্যেকে যা যা স্যাম্পল তোমরা কালেক্ট করেছো এক জায়গায় সেগুলোকে একত্রিত করেছো এবং প্রায় দেখলে 200 থেকে 250 মতো অ্যাডভার্টাইজমেন্ট তোমরা অ্যানালিসিস করেছো। অর্থাৎ কি দেখলে না, বিভিন্ন অর্গানাইজেশন তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টটা তোমার অ্যাজ এ অডিয়েন্স তোমার মোবাইলে এসেছে। এতটা পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এর একটা প্রসেস আছে, সেই প্রসেস আমরা আবার পরবর্তীকালে আসব। বাট আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জেনে গেছি বা বুঝেছি সেটা হচ্ছে অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাড কীভাবে সাজাতে হয় সেটা আমাদের ক্লিয়ার। এরপর আমাদের যে পরের পদ্ধতি সেটা হচ্ছে ক্যাম্পেনিং। এবার আমার যে উদ্দেশ্য, আমি এই অ্যাড ক্যাম্পেনিংটা কেন করব সেই অনুযায়ী, সেই আমার উদ্দেশ্য অনুযায়ী আমার অ্যাডটাকে সেইভাবে ক্যাম্পেনিং করব। তার বিভিন্ন স্টেপস রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে আসব। কিন্তু আজকে যেটা আবারও বলছি যে স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথম কিভাবে হবে সেটা পরে আসবো। আবারও বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ক্লাসটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। আজকের এই স্ট্রাকচার যদি বুঝে যাও, এই কনসেপ্ট যদি তুমি নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তুমি বাকিটা ক্র্যাক করে দেবে। যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে কনসেপ্ট। যার কনসেপ্ট ক্লিয়ার আছে তার সব কিছু হয়ে যাবে। তো আজকে এন্টায়ার ফেসবুক যে মার্কেটিংয়ের বিষয়টা রয়েছে, মার্কেটিং যে প্রসেসটা রয়েছে, সেই মার্কেটিং প্রসেসটা আমরা আজকে বুঝতে চলেছি। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আমাকে একটা আমার কি রিকোয়ারমেন্ট আছে, আমি কি চাইছি, আমার বিজ্ঞাপনটা আমি প্রমোট করার পর সেই বিজ্ঞাপন থেকে আমি কি চাইছি। আমি কাস্টমার চাইছি, আমি কাস্টমারকে কোনো অ্যাওয়ারনেস দিতে চাইছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাইছি, যেটা চাইছি। আর যদি চাই না, আমি সেলস চাইছি, আমি আমার ব্র্যান্ডকে বা আমার প্রোডাক্টকে সেলস করে আমি রেভিনিউ জেনারেট করতে চাইছি, যেটাই আমার উদ্দেশ্য হোক না কেন, সেইভাবে আমার বিজ্ঞাপনটাকে তৈরি করতে হবে আমার প্রোডাক্ট অনুযায়ী। বিজ্ঞাপনটা তৈরি করার পর ফেসবুকের যে অ্যাড স্ট্রাকচার সেই অনুযায়ী তাকে রেডি করার পর অ্যাডটাকে ক্যাম্পেন করতে হবে। অ্যাড ক্যাম্পেনিং হয়ে গেল। হয়ে যাওয়ার পর প্রথম যে কাজটা হয় বা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিচ। তাহলে অ্যাড ক্যাম্পেনিং তো আমি করে দিলাম। অ্যাড ক্যাম্পেনিং করলে আমার অডিয়েন্সের মোবাইলে বা ফেসবুকে
যে ফিড আছে সেই ফিডে, অর্থাৎ যেখানে তোমরা দেখো সেই ফিডে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা চলে গেল, কাস্টমার দেখছে। তো প্রথম কথা হচ্ছে রিচ। রিচ কথাটার অর্থ হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্টটা কতজন মানুষের কাছে পৌঁছেছে। তাহলে কোনো একটা ক্যাম্পেনিংয়ের পর প্রথম কি হয় না, রিচ হয়। রিচ মানে ওই অ্যাডভার্টাইজমেন্টটা কতজন মানুষের কাছে পৌঁছালো। সাপোজ ধরো তুমি যে অ্যাডটা ক্যাম্পেন করেছো, তোমার অর্গানাইজেশন বা সেন্টার বা অফিস বা দোকান যাই হোক না কেন, তার 10 কিলোমিটার রেডিয়াসে, বা ধরে নিলাম 50 কিলোমিটার রেডিয়াসে, বা ধরে নিলাম পুরো ডিস্ট্রিক্টে বা পুরো রাজ্যে বা পুরো দেশে, তুমি যেখানেই দাও না কেন, তোমার প্রথম যেটা হবে সেটা হচ্ছে রিচ। রিচ মানে কতজন মানুষের কাছে ওই অ্যাডটা গেল। তো আমি দেখছি যে আমার অ্যাডটা 2 লক্ষ লোকের কাছে পৌঁছে গেছে, তাহলে ওই 2 লক্ষ হচ্ছে তোমার প্রথম রিচ হলো, রিচ। তাহলে রিচ মানে কি বললাম না, তুমি অ্যাডটা ক্যাম্পেনিং হওয়ার পর অ্যাডটা কতজন মানুষের কাছে যাবে সেটা হচ্ছে রিচ। রিচ হওয়ার পর ওই অ্যাডভার্টাইজমেন্টটা কতজন দেখলো এবং কতজন ওই অ্যাডভার্টাইজমেন্টে এনগেজ হলো। আমি যদি একটা অন্যভাবে উদাহরণ দিই, যে সাপোজ আমরা ট্র্যাডিশনাল মার্কেটে যেমন করি, সাপোজ ধরো তুমি হ্যান্ডবিল দিচ্ছ, হ্যান্ডবিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডবিল দিচ্ছ, আমি ধরে নিলাম। তো যতজনকে তুমি হ্যান্ডবিলটা দিচ্ছ, ধরো যাচ্ছে প্রত্যেকের হাতে হাতে দিচ্ছ, লোকে নিচ্ছে, আমি ধরলাম নিচ্ছে, নেওয়ার পর কেউ ফেলে দিচ্ছে, নিচ্ছে ফেলে দিচ্ছে, নিচ্ছে ফেলে দিচ্ছে, তার মধ্যে কিছু লোক দেখছে। তো বিষয়টা তুমি যে দিচ্ছ ওটা হচ্ছে রিচ হলো, রিচ, যে কতজনকে দিয়েছো। বাট রিচ হলেও সবাই যে দেখবে এমন কোনো ব্যাপার নেই, এলো স্ক্রল করে বেরিয়ে চলে গেল। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কি হচ্ছে, রিচ কত হচ্ছে বুঝতেও পারি না, কাউন্ট করাও পসিবল নয় ওইভাবে, আর কতজন দেখছে বা কতজন ভালো বলছে কতজন খারাপ বলছে সেটাও আমি বুঝতে পারতাম না। কিন্তু ফেসবুক অ্যাড মার্কেটিংয়ের মাধ্যমে আমি যখন কোনো একটা অ্যাড প্রমোট করব, তখন কত মানুষের কাছে পৌঁছলো বা ক্রমশ পৌঁছচ্ছে, কাউন্টিংটা আমার অ্যাডমিন প্যানেলে আমি সঙ্গে সঙ্গে লাইভ দেখতে পাই। 4210 এক্ষুনি দেখা যাচ্ছে, এবার দিলাম 5000 হয়ে গেল, এবার দিলাম 6000 হয়ে গেল। তো টাইম টু টাইম বিভিন্ন সময়ে তোমার রিচটা, তোমার ক্যাম্পেনিং যেভাবে সেট করবে সেই অনুযায়ী রিচ ধীরে ধীরে বাড়বে বা কমবে, সেটা তোমার সেটিংসের ওপরে, তুমি কি পেমেন্ট করছো, কত এরিয়া নিচ্ছ, সমস্ত কিছুর উপর রিচ ডিপেন্ড করে। কিন্তু এনগেজমেন্ট তোমার উপর ডিপেন্ড করে না, রিচটা তোমার হাতে ডিপেন্ড করে। রিচটা তুমি যদি পয়সা বাড়িয়ে দাও, বিভিন্ন কন্ডিশন আছে, রিচটাকে আমি বাড়াতে পারি, কিন্তু এনগেজমেন্ট আমি বাড়াতে পারবো না। অর্থাৎ আমি নাম্বার অফ ইউজার্স বা নাম্বার অফ ভিউয়ার্স বা নাম্বার অফ অডিয়েন্সের কাছে আমার অ্যাডটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ফেসবুক নেবে। কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্টটা অডিয়েন্স দেখবে না স্ক্রল করে বের করে দেবে, সেটা কিন্তু তোমার ওই অ্যাডভার্টাইজমেন্টটা যেভাবে ডিজাইন করেছো তার উপরে ডিপেন্ড করে। তার মানে বুঝতে পেরেছো যে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন কত গুরুত্বপূর্ণ বিষয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যানিং কত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি খরচা করে তো লোকের কাছে পাঠাচ্ছ, কিন্তু লোক যদি নাই দেখে, না তাতে এনগেজ হয়, তাহলে আমার লাভ কি হলো? এনগেজ মানুষ অনেকভাবে হতে পারে। কীরকম? যেমন আমি যে লাস্ট আমার অ্যাডভার্টাইজমেন্টটা রানিং এই মুহূর্তে চলছে, ওখানে কি আছে, ওখানে একটা ভিডিও অ্যাড চলছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের মাথায় মেন যে টেক্সট, সেখানে কিছু বক্তব্য দেওয়া আছে এবং একটা লিঙ্ক দেওয়া আছে। আমি কিন্তু বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, এটাই আমার একটা সবথেকে পাওয়ারফুল টুলস। এই জন্য মানে আই লাভ ফেসবুক মার্কেটিং,
প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো আমি জাস্ট এটা আমি দেখেই তোমাদের বলছি, এটা নেক্সট দিন আমি তোমাদের দেখাবো। তো আমি জাস্ট অ্যাডমিন প্যানেলটা আমি মোবাইল থেকে খুলেই তোমাদের বলছি রাইট নাও কি স্ট্যাটাস আছে। আমাদের জাস্ট আজকে দুপুর থেকে প্রোগ্রামটা আমরা চালু করেছিলাম, আর এটা একটা রিটার্গেটিং অ্যাড আছে। রিটার্গেটিং অ্যাড কি পরে আসছি, যাই হোক এই মুহূর্তে আমার যে অ্যাডটা আছে তাতে রিচ হয়েছে 4710, অর্থাৎ 4710 জন মানুষের কাছে এটা পৌঁছেছে। ফ্রিকোয়েন্সি আছে 1.07। এগুলো কি পরে বলবো, প্রত্যেকটা পয়েন্ট এই যে ম্যাট্রিক্সগুলো আছে সেই ম্যাট্রিক্সগুলো আমি আলাদা করে ডিসকাশন হবে, আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমি জাস্ট রিচটা বলছি আর কয়েকটা মানে এনগেজমেন্টের কয়েকটা ম্যাট্রিক্স আমি বলছি। পোস্ট রিয়াকশান আছে 48, পোস্ট কমেন্ট আছে 6, পোস্ট শেয়ার আছে 4, আর লিঙ্ক ক্লিকস আছে 135, যেটা আমি চেয়েছি যে লিঙ্ক করুক, মানে লিঙ্ক করেছে মানে লিঙ্ক ক্লিক করেছে মানে এতজন মানুষ। এই 135 ক্যান্ডিডেট একদম তোমার অরিজিনাল ভিউয়ার্স বা অরিজিনাল কাস্টমার্স, যাদের সত্যিকার নিডস আছে, যারা দেখতে চাইছে। আজকের যে অ্যাডভার্টাইজমেন্টটা চলছে এই অ্যাডভার্টাইজমেন্টে একদম নিট অ্যান্ড ক্লিন বক্তব্য দেওয়া আছে, কোনো ভুলভাল মানে লোক এই অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর সেখানে বেশিক্ষণ এনগেজ হবে না, কারণ ক্লিয়ার কাট কথা বলা আছে। তো যে 135 আমার আজ বিকাল থেকে এই রাত 9টা পর্যন্ত যে এনগেজমেন্ট এসছে, এটা একদম সলিড এনগেজমেন্ট। মানে 135 যদি এনগেজ হয় এখান থেকে আমি মিনিমাম 30% যেটা আছে সেটা কনভার্ট হবেই হবে। অর্থাৎ এই অ্যাডটা দেখার আগে তারা কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাস, এমন কিছু অডিয়েন্স আছে যারা রেগুলার আমাকে ফলো করে, রেগুলার জীবিকা সংস্থানকে ফলো করে, জীবিকা সংস্থানের ল্যান্ডিং পেজকে ফলো করে। তো তারা কি করলো, এটা হচ্ছে এনগেজমেন্ট। আমি যেটা বোঝাতে গিয়ে এই কথাগুলো বললাম, এই যে বললাম 135টা হচ্ছে লিঙ্ক ক্লিক করেছে, পোস্ট রিয়াকশান দিয়েছে এতগুলো, অর্থাৎ এরা হচ্ছে এনগেজ হয়েছে। তাহলে আমার 4000 5000 রিচ হয়েছে, কিন্তু সব যদি মিলিয়ে নিই, বিভিন্ন রিয়াকশানগুলো মিলিয়ে নিই, তাহলে আমার দাঁড়াবে কত, মোটামুটি 300 মতো এনগেজমেন্ট আছে। তাহলে দেখো রিচের সঙ্গে এনগেজমেন্টের কত ফারাক। তাহলে আমি ধরে নিচ্ছি 5000 আমার রিচ হয়েছে আর এনগেজমেন্ট হয়েছে 200। তাহলে 5000 রিচে তোমার 200 এনগেজমেন্ট, ওই যারা এনগেজ হলো তারাই তোমার পরবর্তীকালে ওই 200 জন থেকেই তোমার পরবর্তীকালে তোমার কাস্টমার জেনারেট হবে। অর্থাৎ তোমার অ্যাডভার্টাইজমেন্ট এমন হবে যেন কাস্টমার এনগেজ হয়, এবং যারা এনগেজ হবে তারাই তোমার ল্যান্ডিং পেজে যাবে। ল্যান্ডিং পেজটা কি, তাহলে প্রথমে কি বললাম, প্রথমে এলো আমাদের অ্যাড ক্যাম্পেনিং। অ্যাড ক্যাম্পেনিংয়ে কি হয় না, আমি যে বিজ্ঞাপনটা অডিয়েন্সকে দিতে চাইছি সেই বিজ্ঞাপনটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যখনই কোনো একজন অডিয়েন্স তার ফেসবুকটা খুলছে, সঙ্গে সঙ্গে তার অ্যাডে তার মোবাইলে স্ক্রলিংয়ের মাধ্যমে স্ক্রল হতে হতে ওই অ্যাডটাও চলে আসে তার ফিডে। দেখে তার যদি ভালো লাগে সে তখন সেটাতে কোনো না কিছু জিনিস, ভিডিও থাকলে ভিডিও ক্লিক করে, টেক্সট থাকলে টেক্সট পড়ে, বা লাইক দেয়, শেয়ার দেয়, বা কমেন্ট করে। শেয়ার তো খুব ভালো হলে, ভালো লাগলে, সে যদি মনে হয় যে হ্যাঁ এটা অন্যেরও জানা উচিত, তখনই না শেয়ার করে, আদারওয়াইজ কেউ শেয়ার করে না কোনো অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে না? তো যাই হোক, এখানে আমরা 4টে শেয়ার দেখলাম এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আর সব থেকে যেটা আমার ইন্টারেস্টিং লেগেছে, 135 লিঙ্ক ক্লিক করেছে। তার মানে মানুষ ওই বক্তব্যটা দেখার পর তাদের ভিউ ক্লিয়ার হয়েছে যে আচ্ছা এটা এই বিষয়, হ্যাঁ আমি এই বিষয়ে আর একটু জানতে চাই, তবে না সে ক্লিক করেছে লিঙ্কে। তার মানে কি, এই 35 জন মোস্ট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, বা আগামী দিনে ইন ফিউচারে
এরা জীবিকা সংস্থানের সঙ্গে যুক্ত হতে চলেছে, অর্থাৎ তারা যাচাই করার চেষ্টা করছে জিনিসটা কি, তবেই না তারা লিঙ্কটা ক্লিক করছে। অর্থাৎ কোনো না কোনোভাবে যাচাই করার তার একটা ইন্টারেস্ট ছিল, তাই সে লিঙ্কটা ক্লিক করেছে। নাহলে সে, কারণ লিঙ্কটা তো বাইরে নেই, লিঙ্কটা আমার মেন টেক্সট যেখানে হেডিং দেওয়া, মেন টেক্সট যেখানে করা আছে সেখানে তার ভেতরে দেওয়া আছে, সি মোরে ক্লিক করে তবেই সে দেখেছে। তার মানে সে অতটা জায়গা, অতটা সময় তোমার ওই অ্যাডভার্টাইজমেন্টের পেছনে দিয়েছে। অর্থাৎ আমি 5,000 মানুষের কে রিচের মাধ্যমে 200 জনকে আমি এনগেজ করাতে পেরেছি, বা 200 জনকে এমন পেয়েছি যারা আমার ওই বিজ্ঞাপনে ইন্টারেস্ট দেখিয়েছে। তো আমার প্রথম কাজ অ্যাজ এ মার্কেটিং এক্সপার্ট হিসাবে প্রথম কাজ হচ্ছে মানুষকে এনগেজ করানো। এবার মানুষকে যখন আমি কোনো অডিয়েন্সকে এনগেজ করাবো, তো সেই এনগেজমেন্টের জন্য আমার অ্যাডভার্টাইজমেন্টটাকে সেইভাবে ডিজাইন করতে হবে যাতে মানুষকে আমি যে বার্তাটা দিতে চাইছি সেই বার্তাটা যেন পরিষ্কারভাবে মানুষ বুঝতে পারে এবং ইন্টারেস্ট গ্রো করে এবং এনগেজ হয়। তো এটা হচ্ছে প্রথম ধাপ। আশা করি বোঝাতে পারলাম যে কত গুরুত্বপূর্ণ একটা ধাপ, যে একটা অ্যাড ক্যাম্পেনিং থেকে রিচ অ্যান্ড এনগেজমেন্ট। যেই এনগেজমেন্ট হলো বা যেই এনগেজ হলো বিভিন্নভাবে, তো এনগেজ হয়ে ও কী করে, পরবর্তীকালে ও কী করে না, তোমার কোনো ইনফরমেশন, তোমার এই যে বিজ্ঞাপনের এগেনস্টে যে আরও ইনফরমেশন নিতে চায়, সেই ইনফরমেশনটা কোথায় পাবে? সেই ইনফরমেশনটা পাবে ল্যান্ডিং পেজের মাধ্যমে। ল্যান্ডিং পেজ কাকে বলে? এটা একটা খুব সুন্দর একটা নাম এবং সুন্দর একটা ধারণা, যেটা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে বা ফেসবুক অ্যাড মার্কেটিংয়ে খুব চলে, সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কিছুই না, একটা কনসেপ্ট। অর্থাৎ আমরা যখন অনলাইন বা ডিজিটালি যখন আমরা কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করছি, তখন কোনো কাস্টমার কিন্তু সরাসরি তো তোমার দোকান বা তোমার শোরুম বা তোমার অফিস আসছে না, তো অফিসে বা শোরুমে তো আসছে না, দোকানে তো আসছে না। তাহলে সে ওই মোবাইলে বসেই একটা ধারণা নেওয়ার চেষ্টা করবে তোমার অর্গানাইজেশনটা কেমন, তোমার প্রোডাক্টটা কেমন, তোমার প্রতিষ্ঠানটা কতদিনের পুরনো, কি সুনামের সঙ্গে ব্যবসা করছে, না নতুন, তোমাদের একদম নতুন অর্গানাইজেশন, না 200 বছরের পুরনো অর্গানাইজেশন, না 100 বছরের পুরনো অর্গানাইজেশন, কি তার রেপুটেশন মার্কেটে, সেটা একটাও বোঝার চেষ্টা করবে তোমার ওই ল্যান্ডিং পেজ থেকে। অর্থাৎ যখন আমরা কোনো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে দেখি কোনো বিজ্ঞাপন, তখন সেটাকে যাচাই করার জন্য আমরা কোথায় যাই? না সেই কোম্পানির শোরুমে যাই বা দোকানে ভিজিট করি ফিজিক্যালি, গিয়ে আমরা দেখি ও বাহ, দোকানটা তো দারুণ, তো দোকান, ওয়াও, প্রচুর মাল আছে, বাহ, ঠিক আছে, এবং দামও সস্তা, দামও একদম স্ট্যান্ডার্ড দাম, ঠিক আছে, ওকে, ভেরি গুড, তো আমরা এখানেই কেনাকাটা করব। আবার একটা দোকানে গেলে সেখানে দূর, এ তো অ্যাডভার্টাইজমেন্ট, বড় বড় অ্যাড, এদের কিছুই তো নেই রে, এ তো বেকার, এ তো দুদিনের দোকান, চল চল চল, এ এখন এখানে কিছু কেনা যাবে না, এ গলা কেটে নেবে, চোর আছে, ঠিক আছে না। তো এরকমই আমরা রিয়াকশন দিই না যখন কোনো দোকানে যাই, আইদার ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো ভার্চুয়ালি আমরা কি করি, আমাদের তো কাছে পৌঁছতে পারছে না, ও ভার্চুয়ালি ওকে আমি বোঝাতে হবে যে আমার অর্গানাইজেশনটা কেমন। তার জন্য বিভিন্ন ওয়ে রয়েছে, তার মধ্যে 3টে ওয়ে আমরা ইউজ করি। একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আর একটা হচ্ছে ওয়েবসাইট। আমরা এই 3টে মাধ্যমে, এই 3টে জিনিসের মাধ্যমে, 3টে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কাস্টমারকে আমাদের প্রোডাক্ট, আমাদের অর্গানাইজেশন সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। যখন কোনো অডিয়েন্স আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল যখন ভিজিট করে, সেখানে আমাদের যে সমস্ত জিনিস দেওয়া থাকে, যে সমস্ত মেটেরিয়ালস আমরা পোস্ট করে থাকি, সেইগুলো দেখে কাস্টমার কিন্তু একটা ধারণা তৈরি করে যে না, অর্গানাইজেশনটার এইগুলো ভালো, এইগুলো খারাপ, এইগুলো নেওয়া যেতে পারে, এটা ডিসকাশন করা যেতে পারে, যা তাদের বক্তব্য সেটা করে।
আমরা এখানে যেটা একদম ছোট্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে বলছি, সব থেকে বেস্ট হচ্ছে বাই ডিফল্ট তো ফেসবুক পেজ অ্যাজ এ ল্যান্ডিং পেজ হিসেবে থাকবে, তার সঙ্গে ইউটিউব চ্যানেল। আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে যদি কম্বাইন করে অ্যাজ এ ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করি, আমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেতে পারি এবং এতে ডবল বেনিফিট হয়। কিভাবে ডবল বেনিফিট হয় সেগুলো আমরা পরবর্তীকালে দেখব, বাট এখন যেটা বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি যে ল্যান্ডিং পেজ বলতে যেটা বুঝেছি সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে কম্বাইন করে আমি ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করব। তো প্রাথমিকভাবে আমরা কাস্টমার যখন আমার ওই অ্যাডভার্টাইজমেন্টে এনগেজ হবে, তার পরবর্তীকালে কি করবে না, যেই এনগেজমেন্ট হলো, অর্থাৎ ওই যে আমি এখানে লিঙ্ক একটা রেখেছি, যেই লিঙ্কটা ক্লিক করলো ওই লিঙ্ক থেকে একটা ভিডিও দেখতে পাবে, যেই ভিডিওটা আমাদের ইউটিউব থেকে চলছে বা কানেক্ট করে দেওয়া আছে। অর্থাৎ আরো বিস্তারিত জানতে হলে আপনাকে আরো দেখতে হবে। তো ডেফিনেটলি তার যদি ইন্টারেস্ট থাকে তবেই না দেখবে, যদি ইন্টারেস্ট না থাকে দেখবে না। কেন আমরা একটা ওই ছোট্ট বিজ্ঞাপনের মাধ্যমে তো সমস্ত কিছু বলে দিতে পারি না। আমরা বলতে পারি আমাদের এখানে এটা আছে, আপনার যদি জানার ইচ্ছে থাকে আপনি আসুন। তো ওই লিঙ্ক ক্লিক করে সে আইদার ফেসবুক পেজে যাবে বা আমাদের ইউটিউব চ্যানেলে যাবে। যাওয়ার পর তার কাছে পুরো দোকানটা খুলে গেল, সে পুরো জিনিসটা দেখতে পেল। ওরে বাস, ওয়াও, আচ্ছা এই জিনিসগুলো এরা করেন, বাহ। ভিডিও কিছু দেখার পর তার ওনার যদি ভালো লাগে, বা আমি তো এটাই চাইছিলাম, বাহ এটা পাওয়া যায় এখানে, আচ্ছা আচ্ছা এখানে তো 10 জন দেখলাম বেশ ভালো ভালো কমেন্টস দিয়েছে, ও আচ্ছা এরাও করছে, আচ্ছা আচ্ছা। তো ও আচ্ছা আমার তো এইটা, হ্যাঁ আমি তো এটা আমি জানি, দেখি তো উনি কীভাবে শেখাচ্ছেন, কীভাবে দেখাচ্ছে। তো দেখার পর যদি মনে হয় বাহ টেকনিকটা তো দারুণ, আমি তো এটা জানতাম না, বা আমি যেটা জানি এর থেকে কিন্তু এটা ভালো, বাহ টেকনিকটা খুব সুন্দর। তো এই যে এক্সপিরিয়েন্স, প্রাথমিক যে ধারণাগুলো, সেটা কিন্তু সে আমার সঙ্গে বা অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ না করেই সেটা ল্যান্ডিং পেজ থেকেই সব বুঝে গেল। অর্থাৎ একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেনিং হলো, রিচ হলো, রিচের এগেনস্টে এনগেজমেন্ট হলো, এনগেজমেন্ট থেকে আমার অডিয়েন্সটা ল্যান্ডিং পেজে গেল, ল্যান্ডিং পেজে গিয়ে সেখানে আমাদের যে সমস্ত ডেটা থাকবে সেই ডেটাকেও দেখার পর, অ্যানালিসিস করার পর তার একটা প্রাথমিক ধারণা হলো না অর্গানাইজেশনটা ভালো এবং আমি যেটা চাইছিলাম সেই জিনিসটা এই অর্গানাইজেশনে আছে। তো ঠিক আছে, তাহলে এবার পরবর্তী পদক্ষেপ কি করা যাবে, আচ্ছা তাহলে একবার যোগাযোগ করা যাক। যখন একজন অডিয়েন্স বা একজন কাস্টমার নিজের মন থেকে এই বক্তব্যটা দেবে যে আচ্ছা একবার কথা বলেই দেখা যাক, একবার যোগাযোগ করেই দেখা যাক, তারপরের যে অ্যাকশন, যে আমাদের সিস্টেম হয়, যে স্টেপসটা আছে সেই স্টেপসটাকে বলা হয় কল টু অ্যাকশন। অর্থাৎ কাস্টমার যখন মনে করবে আমি এবার অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করব বা ওই শোরুমের সঙ্গে কানেক্ট হতে চাইছি, ওই সেন্টারের সঙ্গে কানেক্ট হতে চাইছি, ওই দোকানের সঙ্গে কানেক্ট হতে চাইছি, ওই ইনস্টিটিউটের সঙ্গে কানেক্ট হতে চাইছি, দেন যে স্টেপসটা আছে তাকে বলা হয় কল টু অ্যাকশন। অর্থাৎ কাস্টমার যদি তার প্রোডাক্টটাকে পছন্দ করে, সেই প্রোডাক্টটাকে পছন্দ করার পর কাস্টমার কিভাবে অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ হবে, যে অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ হওয়ার যে পদ্ধতি, যে সিস্টেম, সেটাকেই আমরা কল টু অ্যাকশন হিসাবে ধরি। অর্থাৎ কাস্টমার যখন কানেক্ট হতে চাইবে তখন আমি কি সিস্টেম রেখেছি, কাস্টমার কি আমাকে কল করে আমার সঙ্গে যোগাযোগ করবে, কাস্টমার কি ওয়াকিং করে আমার দোকানে আসবে, শোরুমে আসবে, বাই ফিজিক্যালি আনাতে চাইছি, আমি কি মেসেঞ্জারের থ্রু আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি, আমি কি হোয়াটসঅ্যাপের থ্রু ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি, না ওনাকে একটা ফর্ম ফিল আপ করে ডেটাবেস আমি বলতে চাইছি আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি আপনার ডেটা দিন, একটা ফর্ম ফিল আপ করে দিন। তো অর্গানাইজেশন এবং অডিয়েন্স এই দুজন যখন কানেক্ট হবে, তার যে মাধ্যম, তার যে সিস্টেম,
সেটাকেই বলা হয় কল টু অ্যাকশন। যেই অডিয়েন্স কল টু অ্যাকশনে গেল, কল টু অ্যাকশনে গেলে কি হবে না, কল টু অ্যাকশনে গেলে অর্গানাইজেশনের সঙ্গে অডিয়েন্স কানেক্ট হয়ে গেল, সেটা যেভাবেই হোক। তো প্রথম ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রথম ধাপ কি হলো না, অ্যাড ক্যাম্পেনিং এর মাধ্যমে একটা অডিয়েন্স যাকে আমি চিনি না জানি না, এবং যে অডিয়েন্স আমাকেও আগে চিনতো না জানতো না, এই অ্যাডভার্টাইজের মাধ্যমে দুজন দুজনকে চিনলাম বুঝলাম। তো আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি তখন তো আমি অডিয়েন্সকে আর বুঝতে পারছি না, বাট অডিয়েন্স বুঝছে। অডিয়েন্স বুঝে গিয়ে যখন কানেক্ট হলো, তখন অডিয়েন্স এবং অর্গানাইজেশন কানেক্ট হয়ে গেল। তাহলে কে কোথায় আছি আমরা জানি না, কে কত কিলোমিটার দূরে আছি জানি না, কিন্তু আমরা কানেক্ট হয়ে গেলাম, যেটা ফিজিক্যালি ইম্পসিবল। তো দিস ইজ দ্য পাওয়ার অফ ফেসবুক মার্কেটিং। ফার্স্ট স্টেপ, এই জায়গাটা বোঝা গেছে? যদি বোঝা যায় কমেন্টসে লেখো ইয়েস, যদি না বোঝা যায় লেখো নো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন ভিজিবল তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে? কোনো অসুবিধে? ঠিক আছে, না স্যার, ওকে। তাহলে আমাদের প্রথম ধাপ আমরা পেরোলাম। একটা অ্যাড ক্যাম্পেনিং এর মাধ্যমে আমরা অডিয়েন্সের কাছে পৌঁছালাম। অডিয়েন্স আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করলো। ল্যান্ডিং পেজ ভিজিট করার পর তার ভালো লাগলো, ভালো লাগার পর সে কল টু অ্যাকশনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করলো। আমাদের প্রথম ধাপ কমপ্লিট। এবার যোগাযোগ করার পর কাস্টমারের যে কোয়ারিগুলো আছে, সেই কোয়ারিগুলোকে হ্যান্ডেল করতে হয়। কাস্টমারের ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট আছে এই নয়, ইন্টারেস্ট আছে মানে এই নয় যে সে আমাদের কাস্টমার হবে। সে যে কোনো প্রোডাক্ট হোক না কেন, তোমার ওই বিজ্ঞাপনটা দেখে কাস্টমারের ভালো লেগেছে, কাস্টমার তাই সেটাকে সেই সম্বন্ধে আরেকটু জানার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করেছে। এবার তোমার প্রোডাক্ট যদি ভালো হয়, তোমার বোঝানোর পদ্ধতি যদি ভালো হয়, তাহলে কিন্তু কাস্টমার পরবর্তী পদক্ষেপে আসবে। আদারওয়াইজ প্রথমে তোমার সঙ্গে কানেক্ট করার পর যদি ইন্টারাকশন করে যদি ভালো না লাগে, তাহলে কি হবে, আর ইন্টারেস্ট দেখাবে না। তাহলে দ্বিতীয় ধাপটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি বলেছি না যে এই যে পুরো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের কোথাও এমন কোনো পার্ট নেই যে পার্টটা একটা খারাপ হলেও চলে যাবে। প্রত্যেকটা পার্টকেই আমাকে সমানভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিকভাবে কাজ করাতে হবে, এবং কোয়ালিটি বা গুণগত মান সবটার সব জায়গাতেই ঠিক রাখতে হবে। তো কাস্টমার যখন তোমার সঙ্গে কানেক্ট হয়ে গেল বা আমার সঙ্গে কানেক্ট হয়ে গেল, আমার কাজ কি? কাস্টমার ফোন করে বলবে বা মেসেজ করে বলবে, আমি জানতে চাই আপনাদের এই প্রোডাক্ট সম্বন্ধে, আমাকে একটু বলুন, আমি এই প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাই, আমি মোটামুটি জানি বা জানি না। তো আমাদের তখন কাজ হবে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে প্রথম একটা ইনফরমেশন, যেটা আমাদের কাছে আগে থেকে রেডি করা থাকবে, সেই ইনফরমেশনটা আমরা শেয়ার করব। সেটা যেভাবেই হোক, সেটা আমরা হতে পারে কাস্টমারকে কিছু ছবি পাঠালাম, কিছু ইনফরমেশন পাঠালাম, কোনো ফ্রি গিফট পাঠালাম, সেটা যেভাবেই হোক, প্রথম যেটাকে আমরা এটাকে বলি লিড ম্যাগনেট। অর্থাৎ একটা কাস্টমারের যখন ফার্স্ট ইন্টারাকশন হয়, ফার্স্ট ইন্টারাকশন হওয়ার পর তাকে কোম্পানির সম্বন্ধে এবং ওই প্রোডাক্ট সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া হয়, যাতে করে সে এই প্রোডাক্ট সম্বন্ধে আরও ভালোভাবে বুঝতে পারে এবং কোম্পানির সম্বন্ধে বা অর্গানাইজেশন সম্বন্ধে তার আরও
ধারণা ক্লিয়ার হয় কিভাবে এই কোম্পানির কি উদ্দেশ্য, কি মোটো, কোম্পানি কীভাবে কাজ করছে, কতদিন ধরে কাজ করছে, কোম্পানির বা যা যা যেখানে কমিউনিকেশন যেগুলো আছে সেই জায়গাগুলো আমাকে দিতে হয়। এবং সেই সঙ্গে সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা সে নিতে চাইছে সেই প্রোডাক্ট সম্বন্ধে তোমাকে ইনফরমেশন দিতে, এই প্রোডাক্টের এই স্পেসিফিকেশান, এই প্রোডাক্টের এই রেঞ্জ, এই প্রোডাক্টটা নিলে আপনার এই উপকার হবে, এই প্রোডাক্টটা নিলে আপনার এই প্রফিট হবে এবং এতদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী তার বিভিন্ন রকম লিড ম্যাগনেট তৈরি করে রাখতে হবে। প্রথম লিড ম্যাগনেট দেওয়ার পর কাস্টমার যদি কনভার্ট না হয়, মানে অডিয়েন্স যদি কাস্টমারে কনভার্ট না হয়, তাহলে আমাকে দ্বিতীয় লিড ম্যাগনেট রেডি রাখতে হবে। অর্থাৎ প্রথমবারে বোঝানোতেই যদি কাস্টমার কনভার্ট হয়ে গেল, অডিয়েন্স যদি কনভার্ট হয়ে গেল কাস্টমারে, তাহলে তো আমার আর সেকেন্ড লিড ম্যাগনেট বা দ্বিতীয়বার বোঝানোর দরকার নেই। যাকে আমার একবার বোঝালে হবে তাকে দ্বিতীয়বার তো বোঝানোর দরকার নেই। বাট বহু অডিয়েন্স পাবে যাদের একবার বোঝালে হয় না, তো তাদেরকে আমরা দ্বিতীয়বার বোঝাবো। তো তার জন্য আবার আলাদা লিড ম্যাগনেট আমাকে রেডি করে রাখতে হবে, কারণ একই জিনিস যদি কাউকে দুবার দিই লোকের বিরক্ত লাগবে। তাহলে আমাকে সেকেন্ড লিড ম্যাগনেট রেডি করে রাখতে হবে। কিছুদিন ইন্টারভ্যালের পর যদি সে তার অ্যান্সার নেগেটিভ হয় বা অ্যান্সার না দেয়, তখন আমাকে সেকেন্ড লিড ম্যাগনেট ওই কাস্টমারকে সঙ্গে ইন্টারাক্ট করতে হবে এবং সেকেন্ড লিড ম্যাগনেট সেন্ড করতে হবে। লিড ম্যাগনেট কিছুই না, কিছু ইনফরমেশন, যেটা ক্রিয়েটিভ ইনফরমেশন, যেটা অ্যাট্রাকটিভ ইনফরমেশন, যে ইনফরমেশনের মাধ্যমে কাস্টমার, এই অডিয়েন্স সেই প্রোডাক্টটা সম্বন্ধে জানবে এবং আকৃষ্ট হবে এবং সেটাকে পারচেজ করার চেষ্টা করবে। সেই ইনফরমেশনগুলোকে আমরা বলি লিড ম্যাগনেট। তো আমরা প্রথম লিড ম্যাগনেট দিলাম, দ্বিতীয় লিড ম্যাগনেট পাঠালাম। তো দেওয়ার পর কাস্টমারের কোনো রেসপন্স নেই, তাহলে ওগুলোকে বাদ দিতে হবে। আবার কিছু কাস্টমার যাদের ওই প্রোডাক্টটার কাজে লাগবে, ওই প্রোডাক্টটা দরকার, ওই প্রোডাক্টটাই ওরা খুঁজছিল, তারা কিন্তু তোমাকে পেমেন্ট করবে, পেমেন্ট করে তোমার প্রোডাক্টটাকে নেবে এবং তোমার কাস্টমারে পরিণত হবে। তাহলে আমাদের যে অ্যাড ক্যাম্পেনিংটা করেছিলাম, সেই অ্যাড ক্যাম্পেনিংটা এই পেমেন্ট এসে সাকসেসফুল হলো। অর্থাৎ অ্যাড ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমাদের ভার্চুয়াল জগতে যে এত অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হলাম, কানেক্ট হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের সঙ্গে ইন্টারাকশন হলো। ইন্টারাকশন হওয়ার পর তারা কনভিন্স হলো, তারা বুঝলো হ্যাঁ প্রোডাক্টটা সত্যি ভালো। তারপর তারা কি করলো, আমাদের সঙ্গে রিলেশন এস্টাবলিশমেন্ট করলো এবং আমাদের থেকে প্রোডাক্টটা পারচেজ করলো এবং সে পেমেন্ট করলো। এবার যেহেতু অনলাইনে পেমেন্টের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো যাই হোক না কেন সেগুলো আমি পরবর্তীকালে আসবো কীভাবে পেমেন্ট হবে। বাট পেমেন্টটা করলো, আমি স্ট্রাকচারটা বুঝছি আজকে। আবারও বলছি, আজকে যেটা বুঝছি সেটা স্ট্রাকচার। এবার এগুলো কিভাবে করব, স্টেপ বাই স্টেপ সেগুলো আবার এক্সিকিউশন যখন দেখাবো পরবর্তীকালে, সেগুলো আমরা এক একটা করে রেডি করব। যেমন প্রথম ধাপে আমরা শিখেছি অ্যাড কি করে বানাবো, বা অ্যাড স্ট্রাকচার বা ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড কীভাবে বানানো হয়, সেটা আমরা এই মধ্যে শিখে গেছি বা বুঝে গেছি কীভাবে করতে হয়, জেনেছি। ঠিক তেমনি পরবর্তীকালে যে সিস্টেমসগুলো আছে, যে স্টেপসগুলো আছে, সেই স্টেপসগুলোতে আমরা ধীরে ধীরে আসবো। বাট সেইটা করার আগে যদি এই স্ট্রাকচারটাই না বুঝি, তাহলে কিন্তু আমাদের কাজটা কেন করছি বা কেন করব, করে কি হবে, সেটাই বুঝতে পারবো না এবং কাজটা করতে পারবো না। তো এখনো পর্যন্ত যেটা বুঝলাম, একটা অ্যাড ক্যাম্পেনিং করলাম, রিচ হলো, রিচের এগেনস্টে এনগেজমেন্ট হলো, সেই যারা এনগেজ হলো তারা ল্যান্ডিং পেজে এলো, ল্যান্ডিং পেজে আসার পর তারা কল টু অ্যাকশনের মাধ্যমে আমাদের অর্গানাইজেশনের সঙ্গে কানেক্ট হলো। কানেক্ট হওয়ার পর অর্গানাইজেশনের তরফ থেকে কাস্টমারকে লিড ম্যাগনেট জেনারেট করা হলো বা লিড ম্যাগনেট পাঠানো হলো। তাতে যদি কনভার্ট না হয় সেকেন্ড লিড ম্যাগনেট পাঠানো হবে। সেকেন্ড লিড ম্যাগনেট পাঠানোর পরেও যদি না হয়, তাদেরকে ওই মুহূর্তে আর কোনোভাবে কোনো যোগাযোগ আমরা করব না। আর যারা কাস্টমারে কনভার্ট হলো, তারা তো আমাদের
যে উদ্দেশ্য ছিল বিজ্ঞাপনটার, সেটা আমাদের উদ্দেশ্য সাধন হলো এবং আমাদের রেভিনিউ জেনারেট হলো, অর্থাৎ প্রোডাক্টটা সেল হলো। এবার আরেকটা পদ্ধতি আছে, যে সাপোজ ধরুন আমরা দিনের পর দিন একটা কন্টিনিউয়াস প্রসেসে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। সেখানে এমন কিছু কাস্টমার থাকবে যারা প্রায় আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে, ঘোরাফেরা করে, কিন্তু কোনো কেনাকাটা করে না বা কাস্টমারে কনভার্ট হয় না। তো তাদের জন্য আমরা একটা স্পেশাল অ্যাড করি, তাকে বলা হয় রিমার্কেটিং। অর্থাৎ যে অডিয়েন্সটা একদম প্রথম, যে আমাদেরকে প্রথম চিনল, সে তো আমাদের সম্বন্ধে কিছুই জানে না, তো তাকে যে বক্তব্যটা দেবো, আর যে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা 6 মাস দেখছে, 1 বছর দেখছে, 2 বছর দেখছে, তাকেও সেই একই অ্যাডভার্টাইজমেন্ট দিলে সেই অ্যাডভার্টাইজমেন্টের কোনো লাভ নেই বা দেওয়ার পদ্ধতি আলাদা। যখন আমি, এবং সবথেকে বড় কথা কি, ফেসবুক অ্যাড মার্কেটিংয়ে এটা বোঝা যায় বা এটা আমি জানি যে কোন অডিয়েন্স আমার অ্যাড দেখেছে আর কোন অডিয়েন্স এই প্রথম অ্যাড দেখছে। অর্থাৎ যে অডিয়েন্স একবার আমার অ্যাডটা দেখবে এবং এনগেজ হবে, সেই তাদের কন্ট্যাক্ট লিস্ট কিন্তু আমার কাছে থাকে, তাদের সমস্ত প্রোফাইলের কন্ট্যাক্ট আমার কাছে থাকে। আমি জানি যে এরা হচ্ছে আমার পুরনো অডিয়েন্স, যারা আমাদেরকে অ্যাড দেখেছে। সেটা আমি যদি 1 বছর কন্টিনিউয়াসলি আমি অ্যাড করে যাই, তাহলে সেটা হতে পারে কারোর 10 লাখ, কারো 20 লাখ, কারো 1 কোটি। তো এই 1 কোটি ইউজার কিন্তু অলরেডি আমার বিজ্ঞাপনটা বারবার অনেকবার দেখেছে। তাহলে তাদেরকে যদি আবার রিমার্কেটিং করি বা রিটার্গেট করি, মানে এবার আমি একটা এমন বিজ্ঞাপন দিতে চলেছি যে বিজ্ঞাপনটাতে এমন কিছু বার্তা থাকবে সেই সব অডিয়েন্সদের জন্য যারা অলরেডি আমার অর্গানাইজেশনকে চেনে, আমার অর্গানাইজেশনের প্রোডাক্টকে দেখেছে, অনেকবার ল্যান্ডিং পেজে ঘোরাঘুরি করেছে, তার সত্ত্বেও সে আমার কাস্টমার হয়নি। তো তাদের জন্য আমরা যে বিজ্ঞাপন দিই বা যে ধরনের আমরা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করি বা যে টেকনিক ফলো করি, সেটাকে বলা হয় রিমার্কেটিং। পুনরায় আবার মার্কেটিং করা। রিমার্কেটিং আমরা সাধারণত কিন্তু আমাদের পুরনো অডিয়েন্সকেই করে থাকি, যারা অলরেডি আমাদের এই অ্যাডটাকে বা পুরনো অ্যাডকে একবার দেখেছে, তাদেরকে আবার নতুন করে আবার আমরা রিমার্কেট করি, অর্থাৎ তাদের উপর আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালাই এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট ডেফিনেটলি অন্যরকম হবে। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার অ্যাড প্রায় তোমরা আজকে লাস্ট 6 মাস ধরে দেখছো, এবং আজকের যে অ্যাডভার্টাইজমেন্ট এবং আজকের অ্যাডভার্টাইজমেন্টে যে বার্তাটা আছে, সেই বার্তাটা কিন্তু একজন যদি ফ্রেশার দেখে যতটা ইম্প্যাক্ট হবে, আর যারা আমার পুরনো অডিয়েন্স, যারা বারবার আমার অ্যাড দেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই বার্তাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। অর্থাৎ সেই বার্তাটা তাদের কাছে হিট করবে যে আজকে কেন আমি এই বার্তাটা দিয়েছি, ঠিক আছে না? তো আশা করি তোমাদের এই যে প্রসেসটা বোঝাতে পেরেছি, এবং আজকে এই যে টোটাল যে স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি। এবং একটা জিনিস বলি, এই যে রিমার্কেটিং করব, সেই রিমার্কেটিং আবার সেই একইভাবে প্রসেস হবে, ঠিক আছে না? রিমার্কেটিংয়ে আমি বুঝতে পারবো রিমার্কেটিংয়ের পর তার যে কাজ, সেটা কল টু অ্যাকশন থেকে স্টার্ট হয়, কারণ সে তো অলরেডি ল্যান্ডিং পেজ সব ঘুরেছে। তার সত্ত্বেও তাকে আমি ল্যান্ডিং পেজে আনাবো এবং ল্যান্ডিং পেজ থেকে আবার কল টু অ্যাকশন করাবো, কল টু অ্যাকশন থেকে আবার ওই প্রসেসের মধ্যে নিয়ে আসবো, এবং তারপর পেমেন্ট গেটওয়েতে সে আসবে এবং কনভার্ট হবে কাস্টমারে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু পুরো কাজটা করতে হবে, এবং সে প্রত্যেকটা স্টেপস, আবারও বলছি, প্রত্যেকটা স্টেপস কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম ধাপ হবে আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর তবেই কিন্তু আমরা একটা অ্যাড ক্যাম্পেনিং করতে পারবো। তার আগে আমরা করলে সেই অ্যাডের কোনো ভ্যালু নেই, সেই অ্যাডের কোনো আমরা কল টু অ্যাকশন পাবো না বা ফিডব্যাক কিছু পাবো না। তাই প্রথম আমাদের যেটা ধাপ, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর যখন কল টু অ্যাকশন হবে, তো একটা কাস্টমারকে আমি কি লিড ম্যাগনেট দেবো, সেই লিড ম্যাগনেটগুলো রেডি করে রাখা। তো এই সব জিনিস যদি আমি রেডি করে প্রপার না রাখি, তাহলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা আমার প্রপার ওয়েতে কাজ করবে না। তো সেই কারণেই বলছি, শুধু অ্যাডভার্টাইজমেন্ট দিলেই হয় না, অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে কাজ করে, অ্যাডভার্টাইজমেন্ট প্রসেস, এন্টায়ার জিনিসের স্ট্রাকচারটাকে বুঝতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ আমরা এটাকে এক্সিকিউট করব। তবেই গিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট সাকসেসফুলি রান করে এবং সাকসেসফুলি সেটাকে আমরা ক্যাম্পেনিং করতে পারি, যার থেকে আমরা
মিনিমাম মানে 1,000 টাকা যদি ইনভেস্ট করি 8,000 টাকা রিটার্ন আসে। মানে আমি এখনো পর্যন্ত আমার লাস্ট যে আমার অ্যাডভার্টাইজমেন্ট যে স্কিল সেখান থেকে আমি দেখেছি যে আমি যদি অ্যাডভার্টাইজমেন্টে 1,000 টাকা খরচা করি আমার মোটামুটি খুব কম হলে 7,000 টাকা থেকে 8,000 টাকার মধ্যে আমার রেভিনিউ ঘোরাফেরা করে। আমি যদি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু আমি 80,000 টাকা রেভিনিউ আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট থেকে পাই, এবং সেটা খুব কম সময়ের মধ্যে। মানে এক একটা আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট সাইকেল চলে সেটা খুব বেশি হলে 10 দিনের ফেজ বা 7 দিনের এক একটা টাইম ফ্রেমে আমরা এগুলো করি। তো একটা মাসে আমরা 2টো ফ্রেম করতে পারি বা 3টে ফ্রেমে করতে পারি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যাট্রাকটিভ একটা সিস্টেম হচ্ছে আমাদের এই ফেসবুক অ্যাড মার্কেটিং। তো ফেসবুক অ্যাড মার্কেটিংটাকে প্রপারভাবে জানতে হবে, বুঝতে হবে এবং এক্সিকিউট করতে হবে, এবং আমাদের জীবনের একটা মানে হাতে আমাদের এত পাওয়ারফুল টুল আছে, এটাকে প্রপার ইউজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ।